আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ পদার্থ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পারো। তো দেখো, আমাদেরকে এখানে পদার্থের মধ্যে কি কি বলতেছে, যে আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে। বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদি, এই সবই হচ্ছে কি পদার্থ। তাহলে সকল পদার্থই কি একই রকম? তোমাকে বলতেছে যে আমরা আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের বস্তু দেখতে পাই, যেমন হচ্ছে বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, বাতাস, কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদি, তাহলে এগুলো তো সবগুলো পদার্থ। আসলে কি সবগুলো কি একই রকম? অবশ্যই না। তার মানে কি কিছু পদার্থ আমাদের হচ্ছে কি জীব অর্থাৎ জীবিত, আবার কিছু পদার্থ একদম হচ্ছে কি জড়, অর্থাৎ আমরা জীব এবং জড় এই দুই শ্রেণীতে মূলত পদার্থকে কি করতে পারি, বিভক্ত করতে পারি। এবার আমাকে এক নম্বরে আমরা দেখবো এখন হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য, আসলে পদার্থের কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে। ওকে, তারপরে আমাদের এখানে প্রথমত একটা দেখো যে প্রশ্ন দেওয়া আছে যে পদার্থ কি। চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে আসলে পদার্থ কি, বা পদার্থ বলতে আমরা কি বুঝি। তাহলে পদার্থ কি? তাহলে আমরা এক কথায় বলতে পারবো যে যার ওজন আছে, জায়গা দখল করে, তাই মূলত হচ্ছে কি পদার্থ। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, বাতাস, মাটি, পানি ইত্যাদি, অর্থাৎ যেগুলোর ওজন থাকবে এবং কি করতে পারবে, জায়গা দখল করতে পারবে, আমরা সেগুলোকে কি বলবো, মূলত পদার্থ বলবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো, আমাদের এখানে কাজ দেওয়া আছে যে দুইটি বস্তুর মধ্যে তুলনা, যা প্রয়োজন, একটা ফুটবল নেবো আর একটা কি নিবো, কমলা নেবো। ওকে, এই যে দেখো পাশে আমরা যদি চিত্রের দিকে যদি তাকাই, একটা কি নেওয়া হয়েছে, একটা ফুটবল নেওয়া হয়েছে এবং একটা কমলা লেবু নেওয়া হয়েছে। ওকে, তারপরে এই যে যা করতে হবে, তাহলে কি করতে হবে, মূলত এখানে কি করব, যে এক নম্বরে যে নিচের ছবির মতো করে একটি ভিন চিত্র আঁকি। অর্থাৎ দেখো এই যে নিচে কি আঁকা হয়েছে, একটা ভিন চিত্র আঁকা হয়েছে। তারপর সে পাশে ছবি দুটি লক্ষ্য করি এবং বস্তু দুটি কি কি বৈশিষ্ট্য আছে তা খুঁজে বের করবো। তারপর 3 নম্বর কি, যে এগুলোর মধ্যে মিল অমিল ভেনচিত্রের মধ্যে লিখবো এবং এই কাজটি নিয়ে আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করব। তার মানে দেখো, তাহলে আমরা ভেনচিত্র থেকে কি লক্ষ্য করতে পারছি, আমরা বাম দিকে অর্থাৎ এইটুকুর মধ্যে আমরা লিখবো শুধুমাত্র ফুটবলের বৈশিষ্ট্যগুলো, আর এই যে মাঝখানে লিখবো ফুটবল এবং ওই যে লেবু, এখানে যে কমলা লেবু আছে তার যে বৈশিষ্ট্যগুলো দুটার ক্ষেত্রে একই, সেগুলো আমরা মাঝখানে লিখবো। আর এই যে লাস্টে যে কমলা লেবুর যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা এই যে লাস্টে লিখবো। ওকে, তারপরে কি করতে হবে, এই কাজটা নিয়ে সহপাঠীদের সঙ্গে আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। তো চলো আমরা এই কাজের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এই কাজগুলোকে সমাধান করব। তাহলে দেখো, আমাদের কাজের উদ্দেশ্য কি, যে পদার্থের তুলনামূলক বৈশিষ্ট্য সম্পর্কে জানা। তাহলে আমাদের করণীয় কি, যে 1 থেকে 4 নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পূর্ণ করে ফুটবল ও কমলা লেবুর নিচের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করলাম। যেমন কি কি, যে 1 নম্বরে আমরা বলতে পারি যে আকৃতি, যেমন ফুটবল ও কমলা লেবু কিন্তু গোলাকার, অর্থাৎ দেখো তুমি দুটাই কিন্তু আমরা কি দেখতে পাই, গোলাকার দেখতে পাই। তার মানে কি এটা আমার ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আকার, ফুটবল বড় কিন্তু কমলা লেবু ছোট। হ্যাঁ অবশ্যই, দেখো ফুটবল কত বিশাল বড় আর কমলা লেবু একদম ছোট। তারপরে আমাদের 3 নম্বর ওজন, তাহলে উভয়ের ওজন আছে, তার মানে কি ফুটবলের ওজন আছে, কমলা লেবুর ওজন আছে। এবার শক্ত বা নরম, তাহলে ফুটবল কিন্তু তুমি যখন একে পান দিবা বা বাতাস দিবা, তখন দেখা যাবে সে অনেক শক্ত হয়ে যাবে, কিন্তু কমলা লেবু কি থাকবে, তুলনামূলকভাবে নরম থাকবে। এবার ভারী না হালকা, তাহলে ফুটবল হবে ভারী আর কমলা লেবু হবে কি হালকা। তাহলে এই সকল বৈশিষ্ট্যকে আমরা কি করব, এই মূলত এই ভেন চিত্রের মাধ্যমে এখন কি করব, প্রকাশ করব। তো দেখো, আমরা যে বস্তু দুটির মধ্যে মিল অমিল ভেন চিত্রে লিখি। অর্থাৎ যেমন দেখো, এই যে ফুটবলের বৈশিষ্ট্য কি হবে, যে ফুটবল আকারে কি ছিল, বড় ছিল, ভারী ও শক্ত ছিল। এবার মিল কি তাদের মধ্যে, আমার ফুটবল এবং কমলা লেবু দুটাই কিন্তু কি ছিল, গোলাকার ছিল এবং দুটারই কি ছিল, ওজন ছিল। তার মানে কি এটা তার হচ্ছে কি একই মিল আছে, এই বৈশিষ্ট্য দুটোর মধ্যে কি রয়েছে, মিল রয়েছে। এই কারণে তাদেরকে আমরা কোথায় দিছি, এই যে ঠিক মাঝখানে। একইভাবে দেখো যে কমলা লেবুর কোন বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো ফুটবলের নেই, যেমন আকারে ছোট, হালকা ও নরম। তার মানে এগুলো হচ্ছে কমলা লেবুর বৈশিষ্ট্য, এই কারণে এদেরকে একদম কোথায় দিয়েছি, ডানে দিয়েছি। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাকে সর্বশেষ বলছে যে কাজটি নিয়ে কি করতে হবে, যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। চলো আমরা আলোচনা করি এখন। যে ফুটবল ও কমলা লেবুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বুঝলাম যে সকল পদার্থের বৈশিষ্ট্য কিছু মিল অমিল থাকে, তবে সকল পদার্থের ওজনও কি থাকবে, আয়তন থাকবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
তাহলে আমরা এই বিষয়টাকে যদি একদম সারসংক্ষেপে বলতে চাই তাহলে কি বলতে পারবো যে কমলা লেবু ও ফুটবল দুটি বস্তুর কি আকৃতি গোল। তার মানে কি আমরা তাই তো দেখলাম যে দুটাই গোল। তাহলে কমলা লেবু আকারে কি হবে ছোট এবং ফুটবলটি আকারে কি হবে বড়। তাহলে ফুটবল ভারী আর কমলা লেবু কি হালকা। তাহলে দুটি বস্তুরই কি আছে ওজন আছে। তাহলে এগুলোর বর্ণ আবার ভিন্ন, যেমন কমলা লেবু হচ্ছে কি মিষ্টি গন্ধ আছে, আবার কমলা লেবু কি হয় নরম হয়, আর চাপ দিলে মূলত কি হয়ে যায় চ্যাপ্টা হয়ে যায়। তার মানে এগুলো একদম হচ্ছে আমাদেরকে সার সংক্ষেপের কথা। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার বলতেছে কি যে পদার্থ সম্পর্কে আরো কিছু জানি, কি জানবো যে যা কিছু ওজন ও আয়তন আছে তাই মূলত হচ্ছে কি পদার্থ। তাহলে বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, কিন্তু সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই থাকতেই হবে। অর্থাৎ কোন পদার্থের যদি ওজন বা আয়তন যদি না থাকে সেগুলোকে আমরা কখনোই কি বলবো না, পদার্থই বলবো না। তাহলে আসলে এবার আমরা ওজন নিয়ে যদি কথা বলি, যে বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলা লেবু উভয়ই পদার্থ, কেননা দুইটারই কি ছিল ওজন ছিল। কারণ পদার্থের ওজন আছে, কিছু পদার্থের ওজন বেশি, যেমন ইট পাথর এগুলো অনেক ভারী হয় ফলে এদের ওজন বেশি। আবার কিছু পদার্থ ওজন কম, যেমন হচ্ছে তুলা বাতাস এগুলো হালকা পদার্থ, ফলে এগুলো হচ্ছে কি ওজন কম। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আয়তনের কথা তুমি যদি চিন্তা করো, যে পদার্থের আয়তন আছে এর মানে হলো যে পদার্থ একটা কি করবে একটা জায়গা দখল করবে। তো তুমি যদি কোথাও যদি রাখো সে একটা জায়গা জুড়ে সে কি করবে অবস্থান করবে। কিছু পদার্থ বেশি জায়গা দখল করে সেগুলোর আয়তন অবশ্যই বড়, অর্থাৎ যে পদার্থগুলো বেশি জায়গা দখল করবে সেগুলোকে আমরা আয়তন কি অনেক বড়, আর যে পদার্থগুলো কম জায়গা দখল করবে তাদের হচ্ছে আয়তন কি হবে কম হবে। তাহলে কিছু পদার্থ কম জায়গা দখল করে তাহলে এগুলোর আয়তন অবশ্যই কি হবে কম হবে। তাহলে পাশের চিত্রটি দেখে বোঝা যায় যে মুরগির ছানার চেয়ে হাতির আকার অনেক বড়। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, দেখো যে হাতি কত বিশাল একটা জায়গা জুড়ে অবস্থান করছে, আর এই যে মুরগির ছানাটা খুবই ছোট একটা জায়গা দখল করে আছে। তাহলে মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে, এই কারণে হাতির আয়তন কি অনেক বেশি। এবার তুমি আকৃতি নিয়ে চিন্তা করো, যে আকৃতি বলতে আমরা কি বুঝবো, যে অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, আবার সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা মূলত হচ্ছে বোঝায়। যেমন ফুটবলের আকৃতি মূলত হচ্ছে কি গোলাকার। হ্যাঁ অবশ্যই আমরা গোলাকার দেখলাম। তাহলে আকৃতি বিষয়ে আমরা এই অধ্যায়ের পাঠ অর্থাৎ সারে আরো বিস্তারিত জানতে পারবো। আকৃতি সম্পর্কে ধারণা থাকলে তা বিভিন্ন ধরনের পদার্থ চিহ্নিত করতে আমাদের সাহায্য করবে। তেমনি এই অধ্যায়েরই আমরা পাঠ সারে মূলত এই আকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এই আকৃতি সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে আমরা যে কোনো পদার্থকে খুব সহজে কি করতে পারবো চিহ্নিত করতে পারবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো পার্ট 2, পদার্থের আমরা আয়তন নিয়ে এখন কি করবো আলোচনা করব। এখন এখানে কি বলতেছে যে পদার্থের আয়তন সম্পর্কে আমরা কিভাবে ধারণা করতে পারি। চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। দেখো তাহলে আমরা কি বলতে পারবো, যে একটি গ্লাসের অর্ধেক পানি নিয়ে তাতে এক টুকরো পাথর ফেললে পাথরটি পানিতে ডুবে যাবে। তাই তো আমরা যদি একটা গ্লাসের মধ্যে অর্ধেক পানি নিই এবং তার মধ্যে যদি একটা পাথরের টুকরা দিয়ে দেয় তাহলে কি হবে, পাথরের টুকরোটা এই পানির মধ্যে ডুবে যাবে এবং পানির ভিতর কিছু স্থান দখল করে। তাহলে এই স্থানটুকু মূলত হচ্ছে কি পাথরটির কি আয়তন। এই যে তোমার গ্লাসের ভিতরে যতটুকু জায়গা সে অবস্থান করবে সেটাই হবে কি ওই পাথরের কি আয়তন। তাহলে পাথরটি যতটুকু স্থান দখল করেছে ততটুকু পানি উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ তোমার এই পাথরটা যখন এই গ্লাসের মধ্যে যখন নিচে চলে যাবে ওই স্থানে যে পানিটুকু ছিল সেই পানিটুকু আবার কোথায় চলে আসবে, এই গ্লাসের উপরের দিকে। অর্থাৎ ছোট পাথরটি আকারে ছোট তাই তার আয়তনও কম, আবার বড় পাথরের আকার বড় তাই তার আয়তন কি হবে বেশি হবে, অর্থাৎ বেশি স্থান দখল করে। এইভাবেই আমরা পদার্থের আয়তন সম্পর্কে কি করতে পারি ধারণা করতে পারি। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। এবার আমাদের কাজ দিয়েছে কি যে বড় ছোট খুঁজে বের করা। কি প্রয়োজন হবে, যে দুটি কাঁচের গ্লাস, তারপর হচ্ছে পানি, 2 খণ্ড পাথর এবং 4টি রাবার ব্যান্ড নিয়ে মধ্যে এই কাজটা আমাদের করতে হবে। অর্থাৎ দেখো আমরা পাশের চিত্রতে যদি দেখি, দেখো 2টা গ্লাস দেওয়া আছে এবং পাথরের টুকরো নেওয়া আছে। তাহলে আমাদের যা করতে হবে যে পাশে ছবিটি দেখি, হ্যাঁ আমরা দেখতেছি। তারপরে 2 নম্বরে কি বলতেছে, যে ছবির মতো করে গ্লাস দুটি পাশাপাশি রাখি। 3 নম্বরে গ্লাস দুটি একই ভাবে পানি দিয়ে অর্ধেক পূর্ণ করি এবং উভয় গ্লাসের পানির উচ্চতা যেন একই থাকে।
তাহলে আমরা এখানে গ্লাসে যে পানি নেব, দুইটা গ্লাসের উচ্চতা যাতে কি হবে, পানির উচ্চতা একই হতে হবে। 4 নম্বর হচ্ছে গ্লাসের পানির স্তর যে উচ্চতায় আছে সেখানে একটি রাবার ব্যান্ড আটকায়। তার মানে কি, যেহেতু উচ্চতা আমার এখানে আছে, এই বরাবর আমাকে একটা রাবার ব্যান্ড দিয়ে দিতে হবে যাতে আমরা বুঝতে পারি যে এই পর্যন্ত আমার পানি ছিল। কিংবা একটি চক বা মার্কার দিয়ে দাগ দিয়েও তুমি পানির স্তর চিহ্নিত করতে পারো। 5 নম্বরে বলতেছে যে এখন বাম পাশে গ্লাসে ছোট পাথরটি ফেলবো আর ডান পাশে গ্লাসে মূলত কি বড় পাথরটি ফেলবো। ওকে, এবং উভয় গ্লাসে পানির স্তরের পর্যবেক্ষণ লক্ষ্য করি এবং পানির উচ্চতা পূর্বের মতো করে রাবার ব্যান্ড বা চক দিয়ে বা মার্কার কলম দিয়ে চিহ্নিত করব। তারপরে দুটি গ্লাসে পানির স্তরের পরিবর্তনের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি এবং কেন এমন হলো এটা নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করতে হবে, আলোচনা করতে হবে। তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখো আমাদের কাজের উদ্দেশ্য কি হবে। আমাদের কাজের উদ্দেশ্য মূলত হচ্ছে পদার্থের আয়তন সম্পর্কে ধারণা অর্জন করা। তাহলে 1 থেকে 7 নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পূর্ণ করে যা লক্ষ্য করলাম কি, যে বাম পাশের গ্লাসে ছোট পাথর ফেলা হয়েছিল এবং ডান পাশে গ্লাসে বড় পাথর ফেলা হয়েছিল। হ্যাঁ, আমরা তো তাই দেখলাম। এবং পাথর ফেলার কারণে দুটি গ্লাসেরই পানির স্তর উঠে গেছে। অর্থাৎ তুমি এটাতে ছোট পাথর ফেলানোর ফলে এর পানির উচ্চতা কিছু বেড়ে যাবে, আর এই ডান পাশেটাতে বড় পাথরটা ফেলার ফলে এর দেওয়া গেল যে উচ্চতা একটু কি হয়ে গেল, তুলনামূলকভাবে বেশি হয়ে গেল। মনে করে এর পর্যন্ত আর এর হচ্ছে অল্প একটু। ওকে, তারপরে কিন্তু বড় পাথর ফেলায় ডান পাশের গ্লাসে পানির স্তর বেশি উপরে উঠে গেছে। এর কারণ হলো পাথরের জায়গা দখল। বড় পাথরের আকার বা আয়তন বেশি হওয়ায় এটি বেশি জায়গা দখল করেছে, তাই পানির স্তরও বেশি উপরে উঠেছে। অন্যদিকে ছোট পাথরের আকার বা আয়তন কম হওয়ায় তাই কম স্থান দখল করেছে এবং এই কারণে পানির স্তর কি হয়ে গেছে, কম উঠছে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা কি করবো, এই বিষয়টা নিয়ে মূলত কার সাথে, এই যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবো যে কেন এমন হইল। তাহলে এই যে ছোট ছোট খুঁজে বের করা কাজটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পদার্থের আকার বা আয়তন বেশি হলে সেটি বেশি জায়গা দখল করবে এবং আকার বা আয়তন কম হলে সেটি কি কম জায়গা দখল করবে। তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা একদম যদি আলোচনায় আমরা কি বলতে পারি দেখো তো, আমরা তারপরে নিশ্চয়ই কি বলতেছি যে ফলাফল। তার ফলাফল কি, যে গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় এবং ছোট আকারের পাথর ফেললে পানির স্তর যতটুকু উপরে ওঠে বড় আকারের পাথর ফেললে তার সে কি বেশি উপরে ওঠে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আমাদের আলোচনা কি বলতেছে, যে গ্লাসে পানিতে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় কেন সে জিজ্ঞেস করতেছে। আবার এই কি বলতেছে যে ছোট পাথর অপেক্ষা বড় পাথর পানির স্তর বেশি উপরে ওঠে কেন, এতে কি বোঝায়। তো চলো আমরা এখন প্রথমত এই প্রথম কোশ্চেনের উত্তরটা দেখি যে আমরা এটা কিভাবে বলতে পারি। তো দেখো যে গ্লাসের পানিতে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় কেন, তাহলে গ্লাসের পানিতে পাথর ফেললে পাথর পানির ভিতরে কিছুটা স্থান কি করে নেয়, দখল করে নেয়। অর্থাৎ তুমি যখন একটা গ্লাসের মধ্যে পাথর ফেলবা, এই পাথরটা কি করবে, এই গ্লাসের মধ্যে কিছু একটা স্থান দখল করে নেবে। তাহলে এই স্থানটুকু হলো মূলত হচ্ছে পাথরের কি আয়তন। তাহলে পাথরটি যতটুকু স্থান দখল করে পানির স্তর ঠিক ততটুকু কি হবে, উপরের দিকে উঠে যায়। অর্থাৎ পাথরের স্থান দখল করার কারণেই পানির স্তর কি আসে, উপরে উঠে আসে। তারপরে আমরা এখন এই যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখবো যে আসলে এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখো যে ছোট পাথর অপেক্ষা বড় পাথর পানির স্তরে বেশি উপরে ওঠে কেন, বা এতে কি বোঝা যায়। তারা গ্লাসের পানিতে পাথর ফেললে পাথর কিছুটা স্থান দখল করে, ফলে পানির স্তর উপরে উঠে যায় এবং পাথরের দখল করা এই স্থানটুকু হলো মূলত কি পাথরের আয়তন। তাহলে ছোট পাথর আকারে ছোট তাই সেটি কম স্থান দখল করে এবং এর আয়তন কি কম। অপরদিকে বড় পাথর আকারে বড় তাই এটি বেশি স্থান দখল করে, অর্থাৎ এর আয়তনও কি বেশি। তাই বড় পাথরটি বেশি পানি উপরের দিকে ঠেলে দেয় এবং সেই জন্য ছোট পাথর অপেক্ষা বড় পাথরের পানি স্তর কি আসে, উপরের দিকে বেশি উঠে আসে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এই কোশ্চেনের উত্তরগুলো কেমন হবে। তারপরে আমরা একদম যদি সংক্ষেপে এই বিষয়টাকে বুঝতে চাই তাহলে আমরা কি বুঝবো, যে পানি দিয়ে অর্ধেক পূর্ণ গ্লাসের পাথর ফেললে পানির স্তর উপরে উঠে আসে। এর কারণ কি, তাহলে এখানে যে পাথর পানিতে ডুবে গেল সেটি পানির ভিতরে কিছু স্থান দখল করেছে এবং এই স্থানটুকু মূলত হচ্ছে কি পাথরের আয়তন। তাহলে পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে ততটুকুই পানি সেখান থেকে উপরের দিকে উঠে যায়, ফলে
পানির স্তর উপরে উঠে আসে। অর্থাৎ দেখো আমরা এই যে কি করলাম, এই বাম পাশেরটাতে ছোট পাথর দেওয়ার ফলে তার দেখো এই যে পানির উচ্চতা অল্প একটু বেড়ে গেছে, ঠিক আছে। আবার এই ডান পাশেটাতে বড় পাথর ফেলানোর ফলে দেখো যে এর পানির উচ্চতাটা অনেক বেশি হয়ে গেছে, কারণ এর আয়তন বড় হওয়ার কারণে তার পানির উচ্চতাও বেড়ে গেছে, আর এর আয়তন কম হওয়ার কারণে অর্থাৎ বাম পাশে এর পানির উচ্চতাও কমে গেছে। বুঝতে পারছো যে কম বাড়ছে। তাহলে এখন যে পাথরটি আকারে বড় সেটি বেশি স্থান দখল করে, অর্থাৎ আয়তন বেশি, তাই বড় পাথরটি বেশি পানি উপরে ঠেলে দিয়ে, এবং সেই জন্য বড় পাথরটি গ্লাসে ফেললে পানি বেশি উপরে ওঠে, আর গ্লাসের পানি যতটুকু উপরে উঠেছে তার আয়তন ডুবে যাওয়ার পাথরের আয়তনে কি হবে, সমান হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত পার্ট 3 অর্থাৎ বায়ু এক ধরনের পদার্থ নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সেই পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।